since আজকে ফার্স্ট ক্লাস না প্র্যাকটিক্যাল জি স্যার থ্রি প্র্যাকটিক্যাল শেষ হয়েছে তোমাদের বলুন স্যার একটা বাকি আছে আমাদের হর্টিকালচার আচ্ছা তোমাদের কিন্তু আমার সাথে একটা থিওরি ক্লাস লাগবে একটা থিওরি ক্লাস বাকি আছে আমার তাই না মনে আছে কিনা জি স্যার একটা থিওরি ক্লাস বাকি ছিল আমাদের স্যার তাহলে থিওরি ক্লাসটাকে আগে নিয়ে নেবেন না আজকে প্র্যাকটিক্যাল ক্লাসই নেই আজকে প্র্যাকটিক্যাল নেই পরে থিওরি অন্য আরেকদিন নিব ওকে স্যার করোনা আমাদের তো বর্তমানে করোনা পরিস্থিতি অনেক কল করেছে ক্রিয়েট করেছে তোমাদের সবার কি অবস্থা কেউ অসুস্থ হয়নি তো তোমাদের বন্ধুরা স্যার জানা মতে কেউ অসুস্থ হয় না এখন পর্যন্ত সুস্থ থাকাটা খুবই ইম্পর্টেন্ট এই অবস্থায় চারদিকে খুবই খারাপ অবস্থা আমার সবার ছোট ভাই যে ও করোনায় ভুগতেছে এখন স্টেজে আছে ওকে আমাদের সংখ্যা প্রায় 150 ক্রস করে গেছে আমরা শুরু করতে পারি আমাদের ক্লাস কি বলো শুরু করবো আমরা শুরু করবো কিনা ক্যান উই স্টার্ট নাও শুরু শুরু করি হ্যাঁ প্র্যাকটিক্যাল ক্লাস সো অ্যাজ ইউজুয়াল আমি আগেও বলেছি যে প্র্যাকটিক্যাল ক্লাস হলো তোমার to know the subject matter more practically, I should say, so that you understand the topic very well and you can perform it of your own. So practical class এ আমরা চেষ্টা করব যে জিনিসগুলোতে আরেকটু থিওরিতে অনেক কিছুই করেছে আমরা প্র্যাকটিক্যালে যে টপিকগুলো আসবে আমাদের এর বেশিরভাগই দেখা যাবে যে থিওরিতে কভার করা হয়েছে প্র্যাকটিক্যাল গুলো ওইভাবেই ডিজাইন করা থিওরিতে আমরা যে টপিকগুলো পড়াই তার মধ্যে থেকে যেগুলো হাতে কলমে করা সম্ভব সেগুলোকে আমরা প্র্যাকটিক্যালে সেট করি প্রত্যেকটা কোর্সের প্র্যাকটিক্যাল ওইভাবেই ডিজাইন করা আছে তোমরা এই লেভেলে যে টপিকগুলো পড়েছো তার রিলেভেন্ট প্র্যাকটিক্যাল গুলো আমরা করব স্যার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম স্যার নতুন লিংকে ক্লাস হচ্ছে স্যার অনেকে ভেবেছে স্যার ক্লাস হবে না এই ভেবে স্যার লিভ নিয়ে নিছে 300+ স্টুডেন্ট হওয়ার কথা স্যার আমরা এখানে মাত্র আছি স্যার 175-76 জনের মতো বাকিরা স্যার মিসকমিউনিকেশনের জন্য মিস করতেছে ক্লাসটা তাহলে কি করা এখন ক্লাসটা রেকর্ড করলে ভালো হতো রেকর্ড করে দিলে তো রেকর্ড আসলে খুব বেশি আমি রেকর্ডে আমি কমফোর্টেবল ফিল করি না কারণ আমি মনে করি স্যার 300 জনের উপরে জয়েন হয় এখানে মাত্র স্যার আমরা 175-76 জনের মতো আছি ওকে আমরা জাস্ট ইনিশিয়াল আলোচনা করব নেক্সট ক্লাসে আমরা আবার ওই কথাগুলো আলোচনা করব ঠিক আছে ঠিক আছে ঠিক আছে প্র্যাকটিক্যালের জন্য we have plenty of time don't worry so আমরা
এখানে যে আলোচনা করবো আজকে জাস্ট ইন্ট্রোডাক্টরি কথাগুলো বলবো তাহলে, আর নেক্সট ক্লাসে যখন আমরা জব বাই জব যাব, একটা করে এক্সপেরিমেন্ট আলোচনা করবো, তখনও এই কথাগুলো আসবে। তাহলে আমরা যেটা বলছিলাম যে প্র্যাকটিক্যাল গুলো প্রত্যেকটা লেভেলে আমরা যখন কোর্স ডিজাইন করি, প্র্যাকটিক্যাল গুলো ভাবেই সেট করা যে তোমরা থিওরিতে যে জিনিসগুলো পড়েছো তার রিলেভেন্ট প্র্যাকটিক্যাল। আমরা যদি লেভেল 3 সেমিস্টার 2 যে সয়েল ফিজিক্স এন্ড সয়েল কেমিস্ট্রি কোর্স দেখি, সো এখানে তোমরা যে জিনিসগুলো পড়েছো, ফর এক্সাম্পল if we start with soil water, you have got a complete idea about soil water. What is it? What are the different types of soil water? How this water is held by the soil? How soil moves through the water? How water moves through the soil? And so practical গুলো যে সাজানো আছে, ফার্স্ট অফ অল determination of soil water by gravimetric method, আমাদের একটা মেথড আছে। এই মেথডে আমরা gravimetric method বলতেই বোঝায় যে if you do something gravimetrically, that is by measuring weight basis এ একটা কিছু ডিটারমিনেশন আমরা যখন করি সেটাকে আমরা গ্রাভিমেট্রি বলি। গ্রাভিমেট্রি বলতে ভলিউমেট্রি, আমরা যদি ভলিউম বেসিসে করি সেটাকে আমরা ভলিউমেট্রিক মেথড বলি। সো গ্রাভিমেট্রিক মেথড হচ্ছে যখন আমরা ওয়েট নিয়ে করি। সো ডিটারমিনেশন অফ সয়েল ওয়াটার বাই গ্রাভিমেট্রিক মেথড মিন্স সয়েলের ওয়েট নিয়ে আমরা যখন ওয়াটার ক্যালকুলেট করি সেটা হচ্ছে gravimetric method in water determination. Then we will be doing determination of soil water at field capacity condition. আমরা জানি যে সয়েলের মধ্যে যে ওয়াটার থাকে, এই ওয়াটারের বিভিন্ন স্টেজ আছে। আমরা কখনো বলি স্যাচুরেশন পয়েন্ট। Saturation point. What is saturation point? কারো মনে আছে? What is meant by saturation point? স্যার সয়েলের ম্যাক্রোপোর আর মাইক্রোপোর গুলো স্যার ওয়াটার দ্বারা ফিল থাকে। হ্যাঁ, একটা সয়েলের মধ্যে যে সমস্ত ম্যাক্রোপোর থাকে, মাইক্রোপোর থাকে, when both the macro and micropores are filled with water, that is the saturation point. তাহলে এই স্যাচুরেশন কন্ডিশনে কোন একটা সয়েলকে স্যাচুরেট করে আমরা যদি তার ওয়াটার কন্টেন্ট মেজার করি, তাহলে আমরা বলতে পারি যে স্যাচুরেশন পয়েন্টে একটা সয়েলের কি পরিমাণ ওয়াটার হোল্ড করার ক্যাপাসিটি থাকে। একটা সয়েলকে স্যাচুরেট করতে হলে আমাকে কি পরিমাণ ওয়াটার অ্যাড করতে হবে, এটা হচ্ছে ডিটারমিনেশন অফ সয়েল ওয়াটার অ্যাট স্যাচুরেশন পয়েন্ট। Or we could do it determination of soil water at field capacity condition. So that is another soil moisture condition, soil water condition, field capacity condition. What is meant by field capacity condition? Sir, available water for plant uptake. হ্যাঁ, আরেকজন বলো। দেলওয়ার সব বললে হবে না। 1/3 বার পর্যন্ত টেনশন যখন থাকে, হ্যাঁ, ওই 1/3 বার পর্যন্ত টেনশন, ওয়াটার টেনশন যখন থাকে 1/3 বার। হ্যাঁ, সয়েল ওয়াটার টেনশন যদি আমরা মেজার করি, সয়েল ওয়াটার টেনশন যদি 1/3 বার হয়, সেটাকে আমরা ফিল্ড ক্যাপাসিটি কন্ডিশন বলি, which was 0 at saturation point. সয়েলটা যখন স্যাচুরেশন পয়েন্টে ছিল, তার সয়েল ওয়াটার টেনশন ছিল 0, আর এটা যখন ওয়াটার লস করে ফিল্ড ক্যাপাসিটি কন্ডিশন হবে,
দ্যাট ইজ ফিল্ড ক্যাপাসিটি কন্ডিশন আমরা তখন বলবো যখন এর টেনশনটা ফল করে না রাইজ করে। স্যার রাইজ করে। করলো টেনশন। টেনশন রাইজ করবে। ওয়াটার কন্টেন্ট যখন ফল করবে সয়েল ওয়াটার টেনশন তত রাইজ করবে, বাড়তে থাকবে। তাহলে ওয়াটার কন্টেন্ট কমতে থাকলে সয়েল ওয়াটার টেনশন বাড়তে থাকে। তাহলে সয়েল ওয়াটার টেনশন বেড়ে যখন 1/3 বার হয় তখন আমরা সেটাকে ফিল্ড ক্যাপাসিটি কন্ডিশন। So we'll be determining soil water at field capacity condition. Though we'll be doing everything under this COVID situation. এখন আমাদের কোনো কিছু করার সুযোগ নেই, আমরা জাস্ট আলোচনা করব, আলোচনা করে শিখবো। প্র্যাকটিক্যালের যে মেইন স্পিরিট যেটা সেখানে আমরা কিন্তু সেটা সেই স্পিরিটটা নিতে পারছি না। সো আমরা আলোচনা করে দেখবো যে হাউ টু ডু দ্যাট, এটা আমরা কিভাবে করতে পারি। আমার মনে আছে যে একবার আমি আমাদের নতুন কোন একটা এগ্রিকালচার ইউনিভার্সিটিতে গিয়েছিলাম, তো পরীক্ষা নিতে। তখন দেখলাম যে ওরা জাস্ট স্টার্ট করেছে ইউনিভার্সিটি, ফার্স্ট অর সেকেন্ড ব্যাচ পরীক্ষা নিতে যখন গেলাম তো দেখলাম যে ওদের আসলে সয়েল সায়েন্সের এক্সপেরিমেন্ট গুলো করার মতো যে ইকুইপমেন্ট গুলো দরকার, ম্যাটেরিয়ালস দরকার, এর বেশিরভাগই নাই। তো জিজ্ঞেস করলাম যে তোমরা তাহলে প্র্যাকটিক্যাল কিভাবে করিয়েছো? ওরা বললো স্যার বেশিরভাগ প্র্যাকটিক্যাল গুলো আমরা থিওরিটিক্যাল আলোচনা করেছি। থিওরিটিক্যালি তারা শিখেছে প্র্যাকটিক্যালস, সবগুলো তারা থিওরিটিক্যাল আলোচনা করেছে, তার বেসিসে যতটুকু শিখতে পেরেছে। সো আওয়ার সিচুয়েশন ইজ লাইক দ্যাট এট দ্য মোমেন্ট। আমাদের তখন যে অবস্থা ছিল কোভিড সিচুয়েশনের কারণে আমরা সেই অবস্থায় পড়ে গেছি। উই আর ডুইং প্র্যাকটিক্যাল থিওরি। তো তাহলে আমরা বলছিলাম যে ফিল্ড ক্যাপাসিটি কন্ডিশন, একটা সয়েল যখন ফিল্ড ক্যাপাসিটি কন্ডিশন পৌঁছে তখন তার ওয়াটার কন্টেন্ট কত থাকে সেটা আমরা মেজার করি। মেজার করার জন্য ফার্স্ট আমাকে ফিল্ড ক্যাপাসিটি কন্ডিশন গেইন করতে হবে, অ্যাচিভ করতে হবে সয়েলে। তারপরে তার মেথড ইজ সেম। মেথডটা হচ্ছে আমাদের সেই গ্রাভিমেট্রিক মেথড যেটা বলেছি সেই মেথডেই করা, কিন্তু এটা ফিল্ড ক্যাপাসিটি কন্ডিশনে কতটুকু থাকে সেটা। সো determination of soil water at different soil water stages. সয়েলের যে ওয়াটার কন্টেন্টের উপর ভ্যারি করে, যে ডিফারেন্ট স্টেজে সয়েল থাকে, কখনো ম্যাক্সিমাম ওয়াটার হোল্ডিং ক্যাপাসিটি আর স্যাচুরেশন পয়েন্ট, কখনো ফিল্ড ক্যাপাসিটি কন্ডিশন, এরকম বিভিন্ন কন্ডিশনে আমরা ওয়াটার কন্টেন্ট মেজার করবো ইউজিং gravimetric method. So these are the measurements of soil water gravimetrically. এখন when we are doing gravimetric methods আমাদেরকে যেটা করতে হবে যে ফিল্ড থেকে সয়েল কালেক্ট করে নিয়ে আসতে হবে। একটা সয়েল স্যাচুরেশন কন্ডিশনে আছে, সেই স্যাচুরেশন কন্ডিশনে ফিল্ড থেকে সয়েল কালেক্ট করে নিয়ে আসলাম, কালেক্ট করে নিয়ে এসে সেটার ওয়াটার কন্টেন্ট মেজার করলাম গ্রাভিমেট্রিক মেথডে সেটা। So these are kind of destructive method. Destructive in the sense যে সয়েলটা তুমি এই কাজে ইউজ করছো that will not going to its real condition anymore. So এটাকে তুমি destroy করে ফেলছো। ফিল্ড থেকে এটা কালেক্ট করে নিয়ে আসছো, তারপর এটা ওপেন ড্রাই করলে এটা নষ্ট হয়ে গেল। এটা তুমি you are not giving it back to the field. তার কারণে এটাকে আমরা destructive method অথবা, and at the same time it is also losing different characters. সয়েলের যে ডিফারেন্ট ক্যারেক্টার গুলো আছে সেই ক্যারেক্টার গুলো কিন্তু ডিস্ট্রয় হয়ে যাচ্ছে। কারণ যেমন একটা সয়েলকে যখন আমরা ড্রাই করি, ওভেন ড্রাই, উই আর ডুইং ওভেন ড্রাই, কারণ আমাকে এমন একটা স্টেজে পৌঁছতে হবে
ওভেন ড্রাই বলছি আমরা যখন এর মধ্যে আর কোনো ময়েশ্চার নেই। You know the soil water potential at oven dry condition. What is the soil water potential at oven dry soil? So 15 bar. Oven dry. সরি, ওয়াটার পোটেনশিয়াল তো 0 হবে, ওভেন ড্রাইতে ওয়াটার থাকবে না। হ্যাঁ ওয়াটার তো এটার মধ্যে তো কোনো ওয়াটার থাকবে না, ধরো ওভেন ড্রাই করে ফেললে তো ওয়াটার থাকে না একদম ড্রাই। হ্যাঁ, সয়েল ওয়াটার টেনশন তখন কত হবে? হ্যাঁ, টেনশন মনে হয় কি জানি 10,000 বার ছিল। 10,000 10,000 বার। তাহলে ওভেন ড্রাই আমরা তখনই বলছি যখন আমরা, তুমি যেটা বললা আর্মিন, যে যখন এই সয়েলের মধ্যে কোনো ধরনের পানি নাই, নট এ সিঙ্গেল ড্রপ অফ ওয়াটার প্রেজেন্ট ইন দ্য সয়েল, সেই কন্ডিশনটাকে আমরা বলছি ওভেন ড্রাই কন্ডিশন। তাহলে ওভেন ড্রাই করে তার ওভেন ড্রাই বেসিস বেস লাইন ধরে আমরা ওয়াটার কন্টেন্ট মেজার করব। তাহলে একটা সয়েলকে যখন ওভেন ড্রাই করে ফেলছি তখন সেই সয়েলের মধ্যে যে সমস্ত মাইক্রোবস ছিল, মাইক্রোব গুলো সব মারা গেল। So we are destroying microbes and other characters as well, like different chemical properties soil change হয়ে যাবে, কারণ on a high temperature. We usually do it at 105 degrees centigrade. So a bit high temperature. সেই টেম্পারেচার আমরা এটাকে ড্রাই করছি। তো ড্রাই করার ফলে এর বিভিন্ন ক্যারেক্টার এটা মিস করছে, destroy হয়ে যাচ্ছে, and at the same time we are destroying that soil as we are collecting it from the field and oven drying it. এই জন্য এটাকে আমরা destructive method বলছি। এখন তুমি একটা পট এক্সপেরিমেন্ট করছো, taking say 500 gram soil, 500 gram soil নিয়ে বা 100 gram soil নিয়ে একটা পট এক্সপেরিমেন্ট করছো, ইনকিউবেশন এক্সপেরিমেন্ট করছো। ইনকিউবেশন এক্সপেরিমেন্ট আমরা বলি যে অল্প কিছু সয়েল নিয়ে সেই সয়েলের মধ্যে আমরা ফার্টিলাইজার দিলাম, ফার্টিলাইজার দিয়ে তোমার অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার কন্ডিশন দিলাম। অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার হচ্ছে নরমাল যে এয়ার টেম্পারেচার, এই কন্ডিশনে তুমি সেটাকে রেখে দিলে, রেখে দেওয়ার যে ফার্টিলাইজার দিয়েছো বা অর্গানিক ম্যাটার যেটা দিয়েছো সেই অর্গানিক ম্যাটারটা ডিকম্পোজিশন হবে, আর ডিকম্পোজিশন হয়ে নিউট্রিয়েন্ট গুলো রিলিজ করবে। এখন কি পরিমাণ নিউট্রিয়েন্ট কখন রিলিজ হলো, ধরো 5 ডে কি পরিমাণ নিউট্রিয়েন্ট রিলিজ হয়েছে, 10 ডে কেমন হয়েছে, 15 ডে কেমন হয়েছে, ইনক্রিমেন্টাল ডিকম্পোজিশন যদি আমরা দেখি, তাহলে এখান থেকে আমরা বুঝতে পারবো যে হোয়াট ইজ দ্য ডিকম্পোজিশন প্যাটার্ন of organic matter in that soil, and definitely that will vary soil to soil. এক এক সয়েলে এক এক রকম হবে। এই যে এই ধরনের একটা এক্সপেরিমেন্ট আমরা করতে চাই। এখন এই যে ইনকিউবেশন এক্সপেরিমেন্ট আমরা করছি, এখানে দুটো ফ্যাক্টর খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে তার টেম্পারেচার, আমাদের টেম্পারেচার রেকর্ড করতে হবে কন্টিনিউয়াসলি এভরি ডে। আবার আরেকটা জিনিস হচ্ছে তার ময়েশ্চার কন্টেন্ট, ওভার টাইম সেটা ময়েশ্চার লুজ করবে, সো ময়েশ্চারটা আমাকে মেইনটেইন করতে হবে। এখন ময়েশ্চার কত আছে, আমরা এটাকে ফিল্ড ক্যাপাসিটি কন্ডিশনে কন্টিনিউয়াসলি রাখতে চাই, তাহলে আমাকে ক্যালকুলেট করে বের করতে হবে যে কতটুকু ময়েশ্চার লস হয়েছে, যতটুকু লস হয়েছে ততটুকু আমি রিপ্লেনিশ করব, ততটুকু অ্যাড করব। তার জন্য আমাকে ময়েশ্চারটা মেজার করতে হবে। এখন ময়েশ্চার মেজার করার জন্য আমরা যদি তোমার সেই gravimetric মেথডে করি, কন্টিনিউয়াসলি আমার সেখান থেকে সয়েল কালেক্ট করতে হবে, ডিস্ট্রাকটিভ মেথড। সো আই হ্যাভ গট অনলি 100 গ্রাম সয়েল, সেখান থেকে ডিস্ট্রাকটিভ মেথডে আমরা যদি সয়েল স্যাম্পলিং করি, তাহলে সয়েল অনেক কমে যাবে, আমার এক্সপেরিমেন্টে সেটা এফেক্ট হবে। এই জন্য আমাকে এমন একটা মেথড ডেভেলপ করতে হবে বা এমন একটা মেথড ইউজ করতে হবে যেটা আমাকে সয়েল কালেক্ট করার দরকার নেই, জাস্ট ইন সিটু ওই অবস্থায় কাপের মধ্যে সয়েল যে অবস্থায় আছে ওই অবস্থায় আমরা যদি কোনো একটা প্রব দিয়ে ময়েশ্চার, ডিফারেন্ট ময়েশ্চার মিটারস আর দেয়ার, মার্কেটে এখন বিভিন্ন ময়েশ্চার মিটার পাওয়া যায়, সো ময়েশ্চার মিটারটা আমরা যদি ওই
ইনকিউবেশন সেলের মধ্যে দেই, দিয়ে আমরা ওই অবস্থায় ময়েশ্চার কতটুকু আছে সেটা একটা মেথড। There are tensiometers. You got my point. আমরা যেটা আলোচনা করলাম বুঝতে পারছো কিনা? আমি শুধু বলে যাচ্ছি, বকাউল্লাহ বলে যাচ্ছে আর সোনাউল্লাহ শোনা যাচ্ছে, কিন্তু সোনাউল্লাহ কিছু বুঝতেছে না। বুঝতে পারছো আমার কথা? জি স্যার। অরিত্র বলো তো দেখি আমি কি বললাম। যেহেতু তুমি বলছো বুঝছো, সুতরাং তোমাকেই। স্যার গ্রাভিমেট্রিক মেথডটা হচ্ছে ডিস্ট্রাকটিভ মেথড। এটাতে হচ্ছে আমরা সয়েলটাকে ওভেন ড্রাই করি, ফলে হচ্ছে অর্গানিজম মরে যায়, সয়েলের বিভিন্ন প্রপার্টিস নষ্ট হয়ে যায়। তো আমরা এমন একটা ওয়ে বের করতে চাই যেটাতে হচ্ছে ইনসিটু অবস্থায় অর্থাৎ ফিল্ড কন্ডিশনে আমরা যেন মেজার করতে পারি। এই জন্য টেনসিওমিটার বা হচ্ছে ময়েশ্চার মিটার Moisture probes, হ্যাঁ, এগুলো ব্যবহার করতে পারি স্যার। that's very good. So এই যে মানে based on your experiment, তুমি কোন ধরনের এক্সপেরিমেন্ট করছো, ফিল্ডে করছো তুমি, সে বড় ফিল্ড আছে, তুমি এখানে ময়েশ্চার দেখতে চাও, you can collect soil and do it gravimetrically. তো যখন আমরা স্মল স্কেলে কোনো এক্সপেরিমেন্ট করছি তখন দেখা যায় যে সেই এক্সপেরিমেন্ট থেকে বা ডিউ টু নেচার অফ দ্য এক্সপেরিমেন্ট সেই এক্সপেরিমেন্ট থেকে সয়েল কালেক্ট করা সমস্যা। সো সেখানে তোমার এমন একটা মেথড ইউজ করতে affect করবে না। So based on the nature of the experiment, we will select the method to determine soil moisture. তাহলে এটা ডিস্ট্রাকটিভ মেথড হতে পারে, এটা ইনস্টিটিউ মেথড হতে পারে, we are not disturbing the soil. So এরকম একটা মেথড হচ্ছে টেনসিওমেট্রিক মেথড, টেনসিওমিটার। টেনসিওমিটার হচ্ছে আমরা জানি যে সয়েল ওয়াটার টেনশন, সয়েল ওয়াটার টেনশন আমরা একটু আগে আলোচনা করলাম যে ওয়াটার কন্টেন্ট যত কমতে থাকে টেনশন তত বাড়তে থাকে, তাই না? নাকি অপোজিট কোনটা? ঠিক আছে স্যার, ওয়াটার কমলে স্যার টেনশন বাড়বে। ওয়াটার কমলে টেনশন বাড়ে। এটা খুব ভালো একটা এক্সাম্পল আমি দেই আমাদের, সেটা হচ্ছে ইটস লাইক ইউর পকেট মানি। তোমরা যারা যখন হলে থাকো, you get some pocket money from your father or যখন মাসের শুরু তখন পকেট মানি কাছে আসে, so you have got sufficient money to pass the week or month. এক মাসের জন্য যে তোমার টাকা, যত টাকা দরকার সেই টাকাটা তোমার প্যারেন্টস তোমাকে পাঠায়। So at the beginning of the month you have sufficient money in your pocket, so you can spend anywhere. প্রথম দিকে তোমার হাতে সাফিসিয়েন্ট টাকা থাকে যে কোনো জায়গায় খরচ করার মতো মেন্টালিটি থাকে। What happens at the end of the month? মাসের শেষে দিকে সবার পকেটে টান পড়ে যায়, তখন কিন্তু যেখানে সেখানে খরচ করার আমাদের, কারণ টাকা কমে গেছে, তোমার টেনশন বেড়ে গেছে যে এটা কি করা যাবে কি করা যাবে না, আবার বিপদে পড়ে যায়। সো পকেটের টাকা যত কমতে থাকে টেনশন তত বাড়তে থাকে, পানি যত কমতে থাকে তার টেনশন তত বাড়তে থাকে। সো সয়েল ওয়াটার টেনশন মেজার করে আমরা তার করেসপন্ডিং ওয়াটার কন্টেন্টটা মেজার। হ্যাঁ বলো স্যার, ওয়াটার পটেনশিয়াল বিষয়টা একটু ক্লিয়ার করলে ভালো হতো। সয়েল ওয়াটার পটেনশিয়াল, জি স্যার। আচ্ছা আমরা ডিটেইলে হ্যাঁ তুমি একটু নোট করে রাখো, নেক্সট ক্লাসে তুমি আমাকে এটা ডিটেইলে ঢুকবো যখন তোমার ফুল ক্লাস থাকবে। এখন তোমরা বলেছো যে 300 প্লাস থাকে, টেকনিক্যাল জিনিসগুলো আমরা আজকে অ্যাভয়েড করব, ঠিক আছে? ওকে স্যার, ধন্যবাদ স্যার। করে রাখো দেলোয়ার। জি স্যার, ঠিক তুমি আছে। আমাকে এটা বলবে, আমি তখন এটা ক্লিয়ার করব। দ্যাটস আ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট যে সয়েল ওয়াটার টেনশন আর সয়েল ওয়াটার পটেনশিয়াল দুটো দিয়ে আসলে কি বোঝায় এবং কোনটা কোন কন্ডিশন।
সো আমরা যেটা বলছিলাম যে টেনশন মেজার করার জন্য উই হ্যাভ টেনশিওমিটার। সো টেনশিওমিটার দিয়ে সয়েল ওয়াটার টেনশন মেজার করা, এট দ্য সেম টাইম তার করেসপন্ডিং ওয়াটার কন্টেন্ট মেজার করা, সেটা হচ্ছে আমার আরেকটা এক্সপেরিমেন্ট, ডিটারমিনেশন অফ সয়েল ওয়াটার বাই টেনশিওমিটার। দেন আমি তোমাদেরকে পড়িয়েছি সয়েল পিএইচ। পিএইচ in relation to soil pH we have two experiments. একটা হচ্ছে determination of soil pH by glass electrode pH meter. আমরা level 2 semester 1 experiment একটা করেছিলে যে determination of soil water by colorimetric method. Color develop করে soil pH determine করেছিল। সো এই লেভেলে এসে আমরা একটা ইনস্ট্রুমেন্ট ইউজ করব যেটাকে আমরা pH meter বলি। pH meter is an excellent instrument যেটা দিয়ে আমরা ডাইরেক্ট একটা যে কোনো একটা সলিউশনের বা সিস্টেমের pH টা ডাইরেক্টলি মেজার করতে পারি। Just if you just insert the pH probe সলিউশনের মধ্যে ইনসার্ট করলে এটা তোমাকে ডাইরেক্ট বলে দিবে যে দিস ইজ in digital form বলে দিবে যে pH say 6.13 or 5.50. So a glass electrode pH meter দিয়ে pH কিভাবে মেজার করা হয় সেটা আমরা শিখব। Then we will be doing আমরা এখনো পড়ি নেই, ওই ক্লাসটা বাকি আছে, সেটা হচ্ছে লাইমিং। একটা সয়েলের pH যদি লো হয়, অ্যাসিডিক সয়েল হয়, সেই অ্যাসিডিক সয়েলটাকে আমরা কিভাবে অ্যাসিডিক সয়েলে সেটা করার জন্য আমাদের আরেকটা এক্সপেরিমেন্ট লাইমিং। pH-টা বাড়ানোর জন্য সয়েলের মধ্যে লাইম অ্যাড করি। এখন লাইম কতটুকু অ্যাড করব সেটা মেজার করার আরেকটা মেথড হচ্ছে লাইমিং এক্সপেরিমেন্ট। So liming is another experiment. Then we have got cation exchange capacity. আমরা cation exchange anion exchange করেছো। একটা সয়েলের cation exchange capacity কত সেটা মেজার করার আমাদের একটা মেথড আছে, sodium saturation method, determination of cation exchange capacity of soil by sodium saturation method. So that is another experiment. যে cation exchange capacity তোমরা যেটা করেছো সেটা আমি পরে আমরা দেখব। And we have two more experiments related to water movement. Hydraulic conductivity তোমরা থিওরিতে পড়েছো না? Hydraulic conductivity, জি স্যার। so আমাদের আরেকটা এক্সপেরিমেন্ট আছে, how to determine hydraulic conductivity, movement of water in the soil. Finally we have got another one which is infiltration. Infiltration পড়েছো না? জি স্যার। soil water infiltration. So infiltration এর জন্য আরেকটা মেথড আছে যে একটা সয়েলের based on its nature একটা সয়েলের মধ্যে entry of water. Infiltration simply is the entry of water into the soil. তাহলে সারফেস থেকে ওয়াটার কতটুকু infiltrate করবে সয়েলের মধ্যে সেটা মেজার করার জন্য different methods। তারপর থেকে আমরা একটা মেথড এই লেভেলে পড়বো, সেটা হচ্ছে ডাবল রিং infiltration method. So more or less these are the experiments we will be covering this level. তাহলে কয়টা এক্সপেরিমেন্ট হলো? Gravimetric method, and then we have got water content at saturation point, field capacity, tensiometer, then glass electrode pH meter, then liming, then CAC, then hydraulic conductivity, and infiltration. So these are the 9 to 10 experiments we have got for this level. So এই এক্সপেরিমেন্ট গুলোই আসলে আমরা যদিও these are very practical
কিন্তু তোমাদেরকে থিওরিটিক্যালি পড়তে হবে। সো তোমাদেরকে কি বলা হয়েছে, থিওরিটিক্যাল করার পরে প্র্যাকটিক্যাল করতে হবে নাকি করতে হবে না? স্যার করতে হবে। হোয়াট আর দ্য ইনস্ট্রাকশনস ফর ইউ, কখন করবে আবার? ইউনিভার্সিটি খুললে কি সব এক্সপেরিমেন্ট করতে হবে নাকি কিভাবে, তোমাদেরকে ইনস্ট্রাকশন কিভাবে দেওয়া হয়েছে? স্যার আমাদের কোনো ইনস্ট্রাকশন দেওয়া হয়নি স্যার। এটা মেবি স্যার ডিপার্টমেন্ট থেকে ডিএন অফিসকে জানাইতে হবে তবে। তোমরা যে তোমাদের যে অবস্থা আমাদেরও একই অবস্থা, উই ডু নট নো হোয়াট উইল বি দ্য স্ট্র্যাটেজি, কারণ উইল বি ডিসকাসিং এক্সপেরিমেন্ট নাও, তারপরে যদি আবার তোমাদের সমস্ত এক্সপেরিমেন্ট গুলো করতে হয় দেন উইল হ্যাভ টু ডিসকাস ইট এগেইন। একই জিনিস বারবার বলতে তোমাদের ভালো লাগবে না, আমাদেরও ভালো লাগবে না। স্যার 3-1 স্যার কেমিস্ট্রি ডিপার্টমেন্ট বলছে স্যার যেগুলো পরীক্ষায় আসবে ওগুলা মানে করাবে এবং ওই সময়টা ডিএন অফিস থেকে নেওয়া হবে নিচে। সেগুলো মানে কি, পরীক্ষায় তো একটাই আসে, শুধু ওই একটা এক্সপেরিমেন্টই করবে আর কোনো কিছু না? পরীক্ষাতে তো নরমালি আমরা একটা এক্সপেরিমেন্টই সেট করি। ও সরি, উই হ্যাভ মিসড দ্যাট দ্য মোস্ট ইম্পর্টেন্ট ওয়ান। আমাদের তোমাদের এই লেভেলের জন্য আমাদের আরেকটা এক্সপেরিমেন্ট আছে, সেটা হচ্ছে determination of soil texture by hydrometer method. Texture class, একটা soil texture class কি সেটা মেজার করার মেথড hydrometer, এই লেভেলে আছে। Normally what we set our exam, আমাদের পরীক্ষাতে আমরা নরমালি যে এক্সপেরিমেন্টটা সেট করি আমি সেটাই মিস করেছি। hydraulic hydrometer মেথডে soil texture particle size analysis of soil by hydrometer method or determination of soil texture by hydrometer method. So এরকম দশটা এক্সপেরিমেন্ট আমাদের আছে। সো শুধুমাত্র ওই এক্সপেরিমেন্টটাই করবে নাকি আবার সবগুলো করতে হবে? স্যার এখন এটা ডিপেন্ড করে স্যার ডিপার্টমেন্টের উপর, ডিন অফিসের উপর স্যার। এখন আপনারা যদি আমাদের বলেন যে তোমরা 14টা এক্সপেরিমেন্ট ধরেই করবা, তাহলে স্যার আমরা 2 মাস পরে আপনাদের এক্সপেরিমেন্টই করব, আর 3 মাস পরে পরীক্ষা দিব, আর 1 বছর পরে আমরা পরীক্ষা দিব স্যার। এটা হবে ডিন অফিস নির্ধারণ করবে অথবা স্যার ডিপার্টমেন্ট নির্ধারণ করবে স্যার। কারণ আমাদের তো স্যার 1.5 বছর অলরেডি গেছে স্যার। হ্যাঁ হ্যাঁ, আমাদের তো অলরেডি 1.5 বছর গেছে স্যার। এখন আমরা যদি গতানুগতিক ওয়েতেই চলি তাহলে স্যার আরো 1 বছর যাবে স্যার। অ্যাকর্ডিং টু মি স্যার, অনলি অ্যাকর্ডিং টু মি স্যার এটা। হ্যাঁ না না ঠিক আছে, কিন্তু কি করার আছে বলো, কি করতে পারি আমরা? Is there any way to way out? এটা আসলে স্যার আমাদের সিন্ডিকেট আছে স্যার, আমাদের ডিন অফিস আছে, এদেরকে আমাদের ছাত্র বান্ধব ওয়েতে চিন্তা করে আমাদের একটা সলিউশন করতে হবে স্যার। এটা স্যার আপনাদের ছাত্র বান্ধব ওয়েতে চিন্তা করতে হবে স্যার। আপনারা যদি বলেন যে না আমরা স্টুডেন্টকে একদম হাইলি কোয়ালিফাইড এডুকেশন দেবো, হাই কোয়ালিটি এডুকেশন দেবো, তাহলে স্যার সম্ভব না, কারণ অনলাইনে ক্লাসে তো কোয়ালিটি এডুকেশন দেওয়া না সম্ভব না না। না না, I do agree with you, এই সিচুয়েশনে সেটা হবেই না, সেটা হবে যদি কিন্তু আপনারা চিন্তা করেন যে স্যার আমরা ছাত্রদেরকে নিয়ে ছাত্রদের কথা ভেবে একটা সিচুয়েশন সৃষ্টি করব, তাহলে সম্ভব। আর যদি বলেন যে না স্যার আমরা কোয়ালিটি এডুকেশন প্রোভাইড করবো, আমরা ছাত্রদের কথা ভাবার কত সময় নেই, আমরা কোয়ালিটি এডুকেশন প্রোভাইড করার মেইন বেসিক জিনিস, তাহলে স্যার অন্য অন্য কথা। না, তোমাদের কথা ভাবার সুযোগ নেই এটা বললে তো হবে না, কারণ সবকিছু তো তোমাদের জন্য, তাই না? whatever the strategies, whatever the plans, যা কিছু করা হচ্ছে সবই তোমাদের জন্য। তোমাদের নিয়ে তো ভাবতেই হবে, তোমাদের ব্যাপারটাই দেখতে হবে। ঠিক আছে, ইউনিভার্সিটি যেভাবে যায় সো উইল বি গোইং ইন দ্যাট ওয়ে। তাহলে এই হচ্ছে আমাদের মোটামুটি আজকের সামারি। নেক্সট ক্লাস থেকে আমরা এক্সপেরিমেন্ট গুলো 1 by 1 আলোচনা করব। স্যার যদি ঈদের পরে ভার্সিটি না খুলে তাহলে কি হবে, এটা কি আপনারা কিছু জানেন স্যার? আমরা কিছু জানি না এখন পর্যন্ত, ভার্সিটি না খুললে কি হবে সেটা আলোচনা হয়নি।
ইভেন আমরা এটাও জানি না যে কখন আসলে ইউনিভার্সিটি খুলছে। সো এভরিথিং স্যার এখন তো করোনার যে ওয়েবটা ওটা তো বাংলাদেশে কমে গেছে, আক্রান্ত সংখ্যা এখন প্রায় 1000 এরকম আসতেছে, তাহলে এখন তো স্যার ঈদের পরে খোলা যায়। so that is fully dependent on the decision makers. আমাদের ডিসিশন মেকার যারা আছে তারা ডিসিশন নিচ্ছে, তারা যেভাবে ডিসিশন নেয় উইল হ্যাভ টু ফলো দ্যাট। স্যার করোনা স্ট্রেন 3 খেলা তো বাংলাদেশে শুরু হয় নাই, এখন খেলা শুরু হইলে তাইলে জানালা খুলে দেখা যাবে রাস্তায় ময়লার মতো মানুষ পড়ে আছে। একবার ভার্সিটি খুললে মহামারী শুরু হয়ে যাবে একদম। হ্যাঁ কিন্তু মানে এখন অনলাইনে এক্সাম নেওয়া ছাড়া স্যার কোনো উপায় নেই, কিছু তো একটা নাইলে কিছু করতে হবে, নাইলে তো আমরা আটকেই থাকবো। তাহলে শপিং মল গুলো যে খোলা আছে ওইখানে করোনা যায় না, ভার্সিটিতে খুললে ভার্সিটিতে করোনা চলে আসবে। ইভেন মেডিকেলের পরীক্ষা, বিসিএস পরীক্ষা সেগুলো তো হইতেছে লাখ লাখ শিক্ষার্থী নিয়ে, তাহলে শুধু বিশ্ববিদ্যালয়ে লেভেল ওয়াইজ পরীক্ষা দিলে করোনা যে কমে গেছে এটা তো সরকারি তথ্য বা তথ্য, এখন এগুলা আপনারা কতটুকু বিলিভ করেন আই ডোন্ট নো, বাট আমার বিলিভ হয় না। আর আপনারা এগুলা খুলছে বলে যদি আপনারা সেই চিন্তা ভাবেন যে ক্যাম্পাস খুলবে, এটা তারা জীবনে করবে না, ওইখানে তাদের বিজনেস আছে, এখানে ক্যাম্পাসে তাদের বিজনেস নেই, এটা আপনাদের বুঝতে হবে। হ্যাঁ হ্যাঁ, এটা তোমরা যতটুকু বুঝো আমরাও অতটুকুই বুঝি। This is how everything is played. It's not the real scenario. These are the planned way of releasing news. স্যার আমাদের ভার্সিটিতে প্রচুর স্পেস আছে, আমরা একটা একটা করে লেভেল নিয়ে এক্সাম নিতে পারি। সে জায়গায় আমাদের ভার্সিটি যারা দায়িত্বশীল মানে পদে আছে তারা যদি একটু প্রফেশনাল হতো তাহলে স্যার এই কাজগুলো ভালোভাবে হ্যান্ডেল করতে পারতো। আমার মনে হয় না স্যার তারা প্রফেশনাল যথেষ্ট পরিমাণ। এটা যদি তোমরা সবাই এগ্রি করো, ইউ বেটার টক টু আওয়ার ডিন। তোমাদের ফার্স্ট পয়েন্ট হচ্ছে ডিনকে নক করা যে স্যার দিন স্যার কি তো স্যার পাওয়া যায় না। ভার্সিটিতে কেউ কোনো সিদ্ধান্তই নিবে না, ইউজিসি এবং ইউজিসি হলো সরকারের মধ্যে চলবে, কিংবা রাষ্ট্রীয় পলিসি যেটা এটা দ্বারাই ভার্সিটি না। চলবে। আসলে সিচুয়েশনটা কি, মানে এই অবস্থায় বর্তমানে আমাদের যে অবস্থা, এই অবস্থায় কেউই দায়িত্ব নিতে চাচ্ছে না। যে ধরো তোমার একটা ইউনিভার্সিটি খুলে দিল, মানে ইউ নেভার নো, যদি কোনো একটা অকারেন্স হয় তো পুরোটাই দেখা যাবে যে শেষ পর্যন্ত মানে ইউনিভার্সিটি গুলো যাচ্ছে যেটা চিন্তা করছে যে হয়তো ইউনিভার্সিটি খুললো, কোনো একটা ঘটনা ঘটলো, তো এটা পুরোটা ইউনিভার্সিটির উপর দোষ আসলো যে কেন তুমি করলা। তখন গভর্নমেন্ট যদি ইউনিভার্সিটিকে ধরে তখন ইউনিভার্সিটির আবার কিছু করা থাকবে না। সো এই রেসপন্সিবিলিটি ওইভাবে কেউ নিতে চাচ্ছে না। তাহলে অন্যান্য ইউনিভার্সিটিগুলো যেভাবে অল্টারনেটিভ যে সিস্টেম গুলো আছে উই ক্যান ইউজ দোজ সিস্টেমস। কারণ তোমাদের ব্যাপারটা আবার যে তোমরা যেটা বলেছো যে ইউ আর গেটিং স্টার্ট, তোমরা অলরেডি তো একটা বড় একটা সময় লস করে ফেলেছো। সো সেটাকেও রিকভার করার, সেটাকেও কভার আপ করার একটা ওয়ে আউট আমাদের বের করতে হবে। কারণ করোনা যদি টোটালি না যায়, ইফ ইট গোজ ইন দিস ওয়ে ফর নেক্সট 1 or 2 years more, তাহলে কি এই অবস্থায় থাকবে? ডেফিনেটলি নট। এটা আমাদেরকে একটা ওয়ে আউট অবশ্যই বের করতে হবে, যে যেটা দিয়ে আমরা তোমাদেরকে পার করে নিয়ে আসতে পারি। অন্যান্য ভার্সিটি বা স্যার সব জায়গায় তারা কিন্তু পরীক্ষা বা অ্যাসাইনমেন্ট এনিথিং সেটা হয়তো বা গ্রেডেড বা নন গ্রেডেড কিছু একটা নিয়ে নিচ্ছে, বাট আমাদের তো কিছুই হচ্ছে না। তোমাদের যারা রিপ্রেজেন্টেটিভ যারা আছে তারা ডিনের সাথে কথা বলো, বা ইভেন ডিনকে নিয়ে তোমরা পিসির সাথেও আলাপ করতে পারো। এখন জুমে তো সবই হচ্ছে, why don't you organize a Zoom meeting with the administration, ইউনিভার্সিটি অ্যাডমিনিস্ট্রেশনের সাথে তোমরা তোমাদের রিপ্রেজেন্টেটিভ যারা আছে তারা সহ স্টুডেন্ট রিপ্রেজেন্টেটিভ নিয়ে, টিচারদের মধ্যে যারা দায়িত্বে আছেন, ডিন আছে, হেডস আছে, হেডদের নিয়ে, ডিনদের নিয়ে ইউনিভার্সিটি প্রশাসনের সাথে আলাপ করো, দিস ইজ হোয়াট উই ওয়ান্ট। এবং মানে আমাদেরকে একটা পয়েন্টে আসলে সবার একমত হতে হবে, যে ওই যেটা বলছে ইউনিভার্সিটি চিন্তা করছে যে আমি যদি ইউনিভার্সিটি খুলি তো কোনো একটা অ্যাক্সিডেন্ট সেখানে ঘটে গেল, তখন এটার দায়িত্ব কে নেবে? তোমরা ওইভাবে ইউনিভার্সিটিকে কনভিন্স করো, ইউনিভার্সিটির সাথে আলাপ করো যে আমরা এইভাবে চাই, উইথ ডিসকাশন
উইথ ওপেন ডিসকাশন। জুম প্ল্যাটফর্মে তোমরা আলাপ করতে পারো, তোমরা যেহেতু আসতে পারছো না জুমে কখনো কারো দায়িত্ব নেয় না, এখনো নিচ্ছে না, তখনও নিবে না। হ্যাঁ স্যার আমাদেরকে একটু ডাটা দেওয়ার কথা ছিল ইন্টারনেট প্যাকেজ ক্লাস করার জন্য, ওই মিটিংটা স্যার এখনো শেষ হয় নাই, 1.5 বছর ধরে ওই মিটিংটা সম্ভবত টিচারদের মধ্যে চলতেছে। মানে টিচাররা মিটিং করে জানাবে ডাটা দেওয়ার বিষয়টা। তো স্যার এই ক্লাস পরীক্ষার বিষয়টা নিয়ে স্যার মানে কথা বলতে কেউ রাজি হয় না। মানে না, তোমাদেরকে যেটা করতে হবে, ডিন এবং ডিনের থ্রুতে ভিসির সাথে আলাপ করতে হবে। শুধু ডিনও কিছু বলতে পারবে না তোমাকে, ডিনের থ্রুতে ভিসির সাথে আলাপ করতে হবে আসলে। সেটা যদি অ্যারেঞ্জ করতে পারো দ্যাট নিউ ওয়ার্ক। আদারওয়াইজ তোমার ধরো আমার সাথে আলাপ, আমাকে বললে যে উই ক্যান জাস্ট ডিসকাস, উই ক্যানট টেক এনি ডিসিশন। হ্যাঁ, আমরা জাস্ট প্রস কনস গুলো ডিসকাস করতে পারি, কিন্তু আমাদের সো তোমাকে প্রপার চ্যানেলে যেতে হবে। যে তোমরা যদি রিয়েলি ডেফিনেটলি অবশ্যই তোমরা ফিল করছো যে তোমরা লুজার হয়ে যাচ্ছ, তোমাদের অনেক বেশি সময় তোমরা লস করছো। তো এটাকে কভার আপ করার জন্য একটা ওয়ে আউট তোমরা মানে পজিটিভলি চিন্তা করে ইউনিভার্সিটি প্রশাসনের সাথে আলাপ করো। আমাদের অ্যাডমিনিস্ট্রেশন তো এত স্লো স্যার। আমাদের যদি দিনকে জানাই, দিন স্যার আমাদের বিজি স্যারকে জানাবে, বিজি স্যার কি করবে, সিন্ডিকেট মিটিং অ্যারেঞ্জ করবে, সিন্ডিকেট মিটিং অ্যারেঞ্জ করার পরে ওটাকে ডিসিশন নেওয়া হবে, ডিসিশনের পর আরেকটা 7 দিন পর নোটিশ যাবে, নোটিশের পর আবার স্যার তারা ভেরিফাই করবে। স্যার অ্যাডমিশন এত স্লো হয় স্যার, তাহলে কি হবে স্যার আপনি বলেন, আমাদের অ্যাডমিশন স্যার কত স্লো। ফার্স্ট কথা হচ্ছে ভিসির সাথে কি তোমাদের কথা হয়েছে, ভিসি স্যারের সাথে? না স্যার, এখনো আমরা মনে হয় বিজি স্যারের সাথে কথা বলতে পারি নাই, দিন স্যারের সাথে তারপরে পরের স্টেপ গুলো তো পরের কথা। আগে তোমার ইউনিভার্সিটি প্রশাসনের সাথে তোমাদের যে পর্যন্ত যাওয়ার, সিন্ডিকেট তো আর তোমরা যাবে না, তোমরা ইউনিভার্সিটি অ্যাডমিনিস্ট্রেশনের সাথে কথা বলতে, তারপরে ডিসিশন যেটা হয় সেটা মানে ভিসি স্যার যেটা ডিসিশন নেবে সেটা ইমপ্লিমেন্টেশন খুব বেশি কঠিন হয়। আগে ডিন স্যারের সাথে কথা বলা লাগবে, ডিন স্যারের সাথেই তো কথা বলা হয় না। আমরা তো সেটা আমি সেটাই বলেছি, ডিন স্যারটি পাওয়া যায় নাই, সিআর অনেক ট্রাই করছিল। প্রপার চ্যানেলে যেতে হবে, শুধু এক সিআর না, তোমরা বিভিন্ন লেভেলের সিআর যারা আছো। স্যার আমাদের আগের লেভেলটা কিন্তু গিয়েছিল, লেভেল 4 এর ভাইয়েরা মনে হয় গিয়েছিল, বলেছিল মিটিং করে জানাবে, ওই স্যার জানানোর মধ্যে আছে। ঠিক আছে, তাহলে আমরা আমাদের দায়িত্ব পালন করে যাই, আর তোমরা একটু চেষ্টা করো ওই ওয়েতে যেতে হবে, আদারওয়াইজ এর থেকে বের হয়ে আসা কঠিন হবে। প্রেস করতে হবে তোমাদের একটু, যে বারবার নক করলে হয়তো বা দেখবা যে একবার তোমাকে না করেছে, একবার হয়নি, 2বার হয়নি, 3বার হয়, তোমার নক করতে থাকো, প্রেস করতে থাকো। ঠিক আছে, তাহলে আমরা আজকে এখানেই শেষ করি। নেক্সট ক্লাস থেকে আমরা এক্সপেরিমেন্ট বাই এক্সপেরিমেন্ট আলোচনা করব।